বাংলাদেশ বাংলাদেশটা একটা হতাশার মাঝে নিমজ্জিত। জি। বাংলাদেশের জাতির পিতা হুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হ্যাঁ। তাকে অপদস্থ করা হচ্ছে প্রতিদিন পদে পদে। হ্যাঁ। বাংলাদেশ একটা আলো চায়, সেই হুম। আলোটা দেখাতে একদল মুক্তিযোদ্ধা এগিয়ে এসেছেন। তারা আগামী 15 আগস্ট, যেদিন জাতির পিতাকে হত্যা করা হয়, সেদিন তারা 32 নম্বরের ধ্বংসস্তূপের কাছে যাবেন, যে ধ্বংসস্তূপটা তৈরি করেছে এই ইউনূস শাহী। আজকে আমাদের সাথে আছেন এই সংগঠনের উদ্যোক্তাদের একজন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ। বীর আপনাকে প্রতীক। শুভেচ্ছা। আব্দুল্লাহ বীর প্রতীক, আপনাকে শুভেচ্ছা। আপনাকে আমরা একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা খুব ভালোভাবে দেখতে পাই এখন। আপনি এবং আরেকটা নাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ হায়দার পান্না, আপনারা এই দুজন, আরো অনেকে আছেন, প্রথম সারিতে দুজন, আপনারা মঞ্চ 71 নামে একটা সংগঠনের ব্যানারে আপনারা সেদিন 32 নম্বরে যাবেন। এই ব্যাপারে আপনি একটু বলবেন আমাদেরকে। তার আগে একটু আমাদেরকে আপনি নিজের থেকে বলবেন, আপনি কিভাবে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। এই মুক্তিযুদ্ধে তখন আমরা সমস্ত বাঙালি জাতি, এই যে আমরা তো তখন ছাত্রলীগের ব্যানারে কাজ করতাম। বাঙালি জাতি তো মুক্তির জন্য পাগল ছিল, এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যখন এই লাস্ট পর্যায়ে, এটা তো বিরাট ইতিহাস, এটা বাংলাদেশে সবাই জানে, যে শেষ পর্যন্ত যখন ইয়াহিয়া খান সাহেব বঙ্গবন্ধুকে ক্ষমতা পার্লামেন্ট না ডেকে 25শে মার্চ যখন এই ক্র্যাকডাউন করলো, বাঙালি জাতির উপর আক্রমণ শুরু করলো, নিরস্ত্র বাঙালির উপরে, সেই তখন আমরা তো বুঝেই নিলাম যে আমাদের যুদ্ধ ছাড়া কোনো গতি নেই। সেই জন্য আমরা যারা যুবক ছিলাম, আপাময় জনসাধারণ, বিশেষ করে যুবক, ছাত্রলীগ আর ছাত্র অন্য দলের কথা নেই, সবাই আমরা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। এটি কারণ তখন আপনার বয়স যুদ্ধে কত? না আপনার না বয়স কত যাওয়াটাই। ছিল? হ্যাঁ, কি আপনার বয়স বলছেন? কত ছিল তখন? তখন আমার বয়স ছিল 21। আমি কি মেডিকেল করতেন? কলেজের ছাত্র। মেডিকেল মেডিকেল কলেজে কলেজের কোন ইয়ারে থার্ড ছিলেন? ইয়ার, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছাত্র। আচ্ছা তখন আচ্ছা। ফোর্থ ইয়ারে থেকে আপনার ভাইকে আমরা জানি আব্দুল্লাহ আল মামুন, বিখ্যাত আমার নাট্যকার, কাজিন। হ্যাঁ, কাজিন। নাট্যকার, চলচ্চিত্রকার। উনি আপনার কাজিন না? হ্যাঁ। উনার বয়স কত ছিল বা উনি কি করতেন তখন? উনি তখন তো উনি তখন তো আমার চেয়ে উনি 8 বছরের বড়। উনি তখন তো প্রডিউসার, টেলিভিশনের, এবং সিনিয়র প্রডিউসার। উনি 71-এ ভূমিকা কি ছিল না? হ্যাঁ। 71-এ কি উনিও যুদ্ধে গিয়েছিলেন? না, উনি যুদ্ধে যাননি, আচ্ছা। উনি দেশেই ছিলেন। আপনি কোন সেক্টরে ছিলেন? আমি 11 নম্বর সেক্টরে ছিলাম, ময়মনসিংহ টাঙ্গাইল নিয়ে, হুম। নেত্রকোনা কিশোরগঞ্জ মামি টাঙ্গাইল নিয়ে যে সেক্টর, এটার আমি ছিলাম। আমি এবং আপনার আমি আপনার সেক্টরের ধানুয়া কামালপুর, আমি হ্যাঁ, ধানুয়া কামালপুরে গিয়েছিলাম, যেখানে আপনাদের আচ্ছা, বড় বড় যুদ্ধ, খুব বড় বড় একটা যুদ্ধ। যুদ্ধ হয়েছিল। আমাকে তখন অনেকে বলছিলেন যে হুম। এখানে অনেক লোক শহীদ হয়েছেন। আমি হুম। জিজ্ঞেস করছিলাম স্কুলের টিচারদের যে হুম। ওদের কবর গুলা কোথায়। হ্যাঁ। তা আমাকে ওরা ধান খেত, এই যে হ্যাঁ। হাত দিয়ে মুক্তির ধান খেত দেখাচ্ছে, বলছে এগুলো সবই কিন্তু কবর। হ্যাঁ। এগুলোকে তো আলাদা কোনো কবর তো চিহ্নিত করার কিছু নাই। এই যে না। এগুলো চতুর্দিকে কবর দেওয়া হয়েছে, এগুলো হ্যাঁ। কিন্তু ধান খেত হয়ে গেছে। তখন হ্যাঁ। আমাকে ধান কামালপুরের লোকেরা এইভাবে বলেছিলেন। হ্যাঁ। আপনি এই যুদ্ধের কথা জিজ্ঞেস করলেন, এখানে একটা কথা না বললেই নয়। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু 3টে অধ্যায় ছিল। একটা অধ্যায় ছিল প্রস্তুতি পর্ব, যেটা বঙ্গবন্ধু করে দিয়েছেন আপ টু নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচনের পরে এই সমস্ত 7ই মার্চের ভাষণ এবং অন্যান্য সবকিছুই বঙ্গবন্ধু করে, এটা প্রস্তুতি পর্ব। তার পরের পর্বটা কিন্তু সবচেয়ে বিখ্যাত, প্রয়োজনীয়, সেটা হলো প্রতিরোধ পর্ব। প্রতিরোধ পর্ব কিন্তু আমরা যারা প্রতিরোধ করেছি, ছাত্রলীগের কর্মীরা,
আমরা ট্রেনিং নাই, অথচ আমরা এবং অন্যান্য কোনো আর্মিরা, যেমন ধরেন রফিকুল ইসলাম চিটাগাঙে, তারপরে কুষ্টিয়াতে ওই ভাই কর্নেল, এরকম প্রতিরোধ পর্ব যদি না হতো, আমরা ময়মনসিংহে আর্মি ছিল না আমাদের সঙ্গে, ময়মনসিংহের ছাত্রলীগ কর্মী এবং আওয়ামী লীগের কিছু যুবলীগের তখন কর্মী, এবং রাজ্জাক ভাই একটা অর্গানাইজেশন করেছিল স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবক বাহিনী হাসেম ছিল, আমি ছিলাম ছাত্রলীগ কর্মী, আর হলো মহামিদ, ময়মনসিংহের এই যে টেলিভিশনের মহামিদ, এটা চিনেন আপনি নিশ্চয়ই। জি জি জি। আমরা প্রতিরোধ পর্বে আমরা ময়মনসিংহ মুক্ত করে ফেলি। কিরকম? ময়মনসিংহে শুধু একটা ক্যাম্প ছিল, সেটা হলো খাগডহর ইপিআর ক্যাম্প। আমরা সমস্ত জনগণ নিয়ে এটাকে ঘেরাও করি 27 তারিখে, এবং 28 তারিখে তারা সারেন্ডার করে। এই অস্ত্রগুলো আমরা পাই। 29 তারিখে শফিউল্লাহ সাহেব এই জয়দেবপুর থেকে যান, এখান থেকে গিয়ে উনি তার কিছু ইপিআর কে নিয়ে গিয়েছে, আমাদের সঙ্গে মিটিং করে উনি বলল যে এক কাজ করেন, আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু সৈয়দ নজরুল ইসলাম আমাদের ময়মনসিংহের নেতা, যে ময়মনসিংহে আমরা যেহেতু স্বাধীন হয়ে আছে, ঢাকাতে কিন্তু সবকিছু ক্র্যাকডাউন হয়ে গেছে, কেউ চিন্তাই করতে পারে না যে ময়মনসিংহে বাংলাদেশের পতাকা উঠতেছে। এবং সেখানে আমরা এই শহীদ শফিউল্লাহ সাহেব বললো যে এক কাজ করেন, আপনারা ছাত্র জনতা যারা আছেন ইপিআর পুলিশ টুলিশ নিয়ে আপনারা যান মধুপুর, টাঙ্গাইল ছাড়া আসার কোনো উপায় নেই পাকিস্তান আর্মিরা, আর আমি যাব ওইদিকে ভৈরব, ওই ইপিআর এর 200 লোকরে নিয়ে এসে চলে গেল ভৈরবের দিকে, আর রেল লাইন ছাড়া তো যাওয়ার উপায় নেই। ময়মনসিংহ থেকে গফরগাঁও আর ঢাকা রেল লাইন উপরে ফেলা হলো, আর আমরা মধুপুর জঙ্গলে যে প্রতিরোধ করলাম। এবং আমরা এই যে 150-200 ছাত্র, 2-4 জন ইপিআর এর লোক, 4-5-7 জন পুলিশ, আমরা কিন্তু সেখানে এই মধুপুর ব্রিজের উপরে একটা কোনো কিছু না জেনেই আমরা পাকিস্তানিরা আসতেছিল, আমরা যুদ্ধ করি। এই যে প্রতিরোধ পর্বটা, এবং ওরা রিটার্ন ব্যাক করে, আমরা খুবই তখন উদ্বেলিত হয়ে যাই যে আমরা তো পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করছি। এবং সেইখানে আমরা মধুপুর ব্রিজটা তখন ভাঙলাম, ভেঙে এখনো ভাঙা আছে, যে জন্য আমার উপাধি বীর প্রতীকের বীরত্বের উপাধি, এটা একটা কারণও। তো যাই হোক, এই যে আমরা প্রতিরোধ পর্বটা যে চালিয়েছিলাম, কুষ্টিয়া মুক্ত ছিল, চিটাগাং মুক্ত ছিল অনেকদিন, তারপরে আপনার বরিশাল মুক্ত ছিল, এই প্রতিরোধ পর্বটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের জয়ের কারণ। তারপরে যখন আমরা আবার এদের সঙ্গে পারলাম না, পাকিস্তানিরা সমস্ত এপ্রিল মে ময়মনসিংহ দখল করছে, তারা মে মাসে মানে পুনরুদ্ধার করছে আমাদের হাত থেকে, আমাদের অস্ত্র শেষ হয়ে গেল, তখন আমরা রিঅর্গানাইজ করার জন্য ইন্ডিয়া গেলাম। তো সুতরাং আমরা কিন্তু মনে করি যে যুদ্ধে আমাদের এই যে ট্রেনিংটা খুব দরকারের জন্য আমরা ইন্ডিয়াতে গেছি। নতুবা বাঙালিরা কিন্তু অস্ত্র হাতে ছাড়া বিনা অস্ত্রে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল, এইরকম। তো এটা আমাদের স্লোগানটাই ছিল বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। হ্যাঁ, স্বাধীন করো, যার কাছে যা আছে। আপনার বৃহত্তর ময়মনসিংহে আজকে জামালপুরে সেই রৌমারী রাজীবপুর, রাজীবপুর তো কোনোদিন যেতে পারে নাই তারা, না, রবিবারই ছিল স্বাধীন অঞ্চল, সবসময় স্বাধীন অঞ্চল ছিল। প্লাস হচ্ছে যখন বিদেশি সাংবাদিকরা রৌমারী বাংলাদেশ দেখতে চাইতো, তখন তাকে রৌমারী রাজীবপুর নিয়ে যাওয়া হতো, মুক্ত অঞ্চল সেটা, রৌমারী রাজীবপুর। এবং আজকের এই একজন উপদেষ্টা আছে যে শারমিন মুর্শিদ, উনি যে মুক্তির গান ছবিতে যে গান গিয়েছিলেন, ওই শুটিংটাও কিন্তু ওই দিকে রৌমারী রাজীবপুরের দিকে হয়েছে। আপনি যুদ্ধের ইতিহাসের এই পর্ব আলোচনা করলেন, কিন্তু আপনার একজন নেতা তাজউদ্দিনের এক মেয়ে প্রকাশ্যে প্রতিদিন বলার চেষ্টা করে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই। উনি যে কথাটা বলে শুনেন, এরা এই প্রজন্মে এখন আসি তারা এই কথাটা বলে। এবং সেদিন তাজউদ্দিন সাহেবের একটা ওই যে মৃত্যু দিবসে একটা অনুষ্ঠান করেছে, সেখানে তারা বলার চেষ্টা করেছে যে তাজউদ্দিনই সব করেছে, কিন্তু ইতিহাস কিন্তু তা বলে না। ইতিহাস হলো, আজকেও আমি একজন না, উনি বলবে কি করে? জিয়াউর রহমান নিজেও কোনোদিন নিজেকে স্বাধীনতার ঘোষক বলেন নাই। না, আমি আপনাকে আমরা বঙ্গবন্ধুর
এই যে 15ই আগস্টের পরে একটা সংগঠন করলাম, সেটা ছিল চার জাতীয় নেতা পরিষদ, চার জাতীয় নেতা স্মৃতি পরিষদ। এদের সভাপতি করছিলাম আমরা ভিসি মজারুল ইসলাম সাহেবরে। আর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিল সৈয়দ আহমদ সাহেব, ময়মনসিংহ এর অ্যাডভোকেট সৈয়দ, উনি ছিলেন সেক্রেটারি জেনারেল, আমি ছিলাম জয়েন্ট সেক্রেটারি জেনারেল। তো আমরা শাহাবুদ্দিন সাহেবরে নিয়ে, শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, আমরা চার জাতীয় নেতা পরিষদের একটা মিটিং করলাম। উনি সেই মিটিং এ বললো, এই শাহাবুদ্দিন সাহেব বলছে যে বঙ্গবন্ধু এমন একটা নেতা ছিলেন যে তার অবর্তমানে যুদ্ধ পরিচালনা করে তার এই রকম অনুসারী চারজন যুদ্ধের পরে যুদ্ধ পরিচালনা করে বিজিত হয়ে বিজয় এনে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে, এইরকম নেতৃত্ব আর পৃথিবীর কোন ইতিহাসে নেই। শাহাবুদ্দিন সাহেব এটা কইছে, এটা হয় না। হ্যাঁ, সুতরাং আমরা মনে করি যে তাজউদ্দিন সাহেব ছিলেন বঙ্গবন্ধুর ছায়া, বঙ্গবন্ধুর। তবে একটাই, এটা ফজলুর রহমানের সঙ্গে আজকে কালকে রাত্রে কথা হচ্ছিল, আমি বললাম যে এইটাই কিন্তু আসল। ও ফজলুর বললো হ্যাঁ এটা চাই, তবে একটা ক্রেডিট তাকে দিতেই হবে যে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাজউদ্দিন এই সুন্দরভাবে পরিচালনার কৃতিত্ব দাবিদার, অবশ্যই কৃতিত্ব দাবিদার, কিন্তু বঙ্গবন্ধুর নামেই কিন্তু হয়েছে, অন্য কারণে নয়। গভর্নমেন্টটা হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন প্রাইম মিনিস্টার ছিলেন, আরো কারা কারা ছিলেন ওইটা খুবই আলোচিত আসে না। তাজউদ্দিনের নেতৃত্ব এত চমৎকার অ্যাকোমোডেটিভ ছিল, সেই কারণে কোন সমস্যা যেগুলো ছিল মন্ত্রিসভার ভেতরে সেগুলোর সামনে আসে। আচ্ছা, আমরা সমসাময়িক সময়ে আসি। 5 আগস্টটা আপনি 5 আগস্টে আপনার মানসিক অবস্থা কি ছিল? 5 আগস্টে উদ্ভ্রান্ত মানসিক অবস্থা ছিল, উদ্ভ্রান্ত। কারণ আমি ব্যক্তিগতভাবে বাকশাল করতাম, তারপরে গণফোরামের সঙ্গে সংযুক্ত। গণফোরামে ডক্টর কামাল হোসেনের গণফোরামের সঙ্গে সংযুক্ত ছিলাম, আমি সভাপতি মন্ডলীর সদস্য ছিলাম। এখন আমরা তো আওয়ামী লীগ যে দল হিসেবে কিংবা দেশ পরিচালনা হিসেবে যে কাজগুলো করতেছিল, আপনি জানেন যে 18 সালের নির্বাচনে আমরা খুব চেষ্টা করেছিলাম যে নির্বাচনটা সুষ্ঠু হোক, গণতন্ত্রটা ঠিক থাকুক। এটা আমি কারো দোষ বলতেছি না, আওয়ামী লীগের দোষ, কিন্তু ঐক্য মঞ্চ করে কামাল হোসেন সাহেব চেষ্টা করে বিএনপি কে নিয়ে আসছিল, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হলো না। এটাকে বলা হয় দিনের ভোট রাতে হয়েছে, এগুলো অস্বীকার করার কোনো উপায় নাই। তারপরে যে 14ই আমি আর ডামির ভোট হলো, এই জিনিসগুলো আমাদের কাছে খুব বিভ্রান্তি করছিল। এইটা আমরা মনে করি যে এটা বলে না যে আত্মঘাতী ছিল। সেই জন্য তাই বলে এই ধরনের একটা এস্টাবলিশ গভর্নমেন্ট ধূলিসাৎ হয়ে যাবে, তাসের ঘর হবে, এই ধরনের চিন্তা আমি করতে পারি না। সেই জন্য আমি উদ্ভ্রান্ত ছিলাম, উদ্ভ্রান্ত। এর চেয়ে বেশি বলা সম্ভব না। আর কি ওই বিষয়টা, সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আক্রোশটা গিয়া দেখানো হলো বঙ্গবন্ধুর বিরুদ্ধে। হ্যাঁ, এখন সেটা, এখন কিন্তু উদ্ভ্রান্ত না, এখন আমি একেবারে সেই দিন সিম্বলিক। আর আপনি যখন গণফোরামের নেতা হিসেবে আপনি নিজেই বললেন, আমি গণফোরামের আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি ছিলাম, রিপোর্টার আমি ছিলাম সেই দিন আপনারা এই ডক্টর কামাল হোসেনকে নিয়ে এসে এই ডক্টর ইউনূসকে আপনারা নিয়ে এসেছিলেন, এবং তিনি মূল প্রবন্ধ পড়েছিলেন সেদিন। রাইট, ঠিকই আছে, আপনি তো সব মনে আছে। পথের কাঁটা মারিয়ে না কুড়িয়ে এগিয়ে যেতে হয়, এইরকম একটা শিরোনাম ছিল সেই প্রবন্ধের। এবং সেই ব্যক্তিটা বহুদিন পর এসে আপনার গণফোরামটা, সিপিবির বড় একটা অংশ আসছে, নানা অংশ ছিল, গণফোরামটা একটা অনেকের কাছে একটা বিকল্প কিছু হবে এমন একটা আশা ছিল, কিন্তু গণফোরামটা স্বপ্ন পূরণ করতে পারেনি, মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি। সেই গণফোরামে যিনি এসেছিলেন সেই দিন কথা বলতে, পথের কাঁটা মারিয়ে এগিয়ে যেতে হয়, সেদিন তিনি পারেন নাই।
তিনি এসে 2024 সালের হুম, 8ই আগস্ট অফিসিয়ালি দায়িত্ব নিলেন এবং তার বাংলাদেশে প্রথম কাজ ছিল 15 আগস্ট আপনার নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস বাতিল করাটা। হুম, সেই দিন কারো কি দাবি ছিল এটা যে বঙ্গবন্ধু এটা বাতিল করতে হবে? হুম। যারা তাকে ক্ষমতা এনেছে, যে তার পেছনের শক্তি এটা করিয়েছে। আর আমাদের গণফোরামে যে তাকে নিয়ে এসেছিল, আমি তখন গণফোরামে ঢুকিনি, তো আমি জানি এটা। আমি ডক্টর কামাল হোসেনের নিজেও জিজ্ঞেস করছি, বলে তখন উনি একটা দেশের নবন্নরট হিসেবে তার একটা ভালোই ছিল। আমরা তো চাই যে আমাদের দলটা এস্টাবলিশ হোক। সমস্ত নেতারাই কিন্তু চলে আসছিল গণফোরামে, এই পঙ্কজ ভট্টাচার্য, তারপরে আবুল মাল মুহিত, নাহিদ, ইয়ং এবং ওল্ড, সবাই কিন্তু কামাল হোসেনের পিছনে গেছিল। এই জন্য এটা চমক দেওয়ার জন্য তাকে নিয়ে গেছিল। এখন তাকে জিজ্ঞেস করছি, বলে না, এখন তো উনি যেমন ধরেন এই যে সংবিধানের এই কথাগুলো লিখছে, এই জুলাই সনদে যে কথাটা লিখছে, যে 72-এর সংবিধান কি লিখছে, শব্দটা খুবই খারাপ শব্দ, কাঠামোগত দুর্বলতা। এই বেটা যে বলে কাঠামোগত দুর্বলতা, সে কি কামাল হোসেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং অন্যান্য যে কমিটি যারা ছিল, তাদের কোনো একজনের যোগ্যতা রাখেছে? তাদের, আমরা তো বলি যে তাদের মোহরি হওয়ারও, অ্যাসিস্ট্যান্ট হওয়ারও যোগ্যতা এদের নাই। কামাল হোসেন একটু সে আর রেসপেক্ট দেখাচ্ছে না, তাকে কোনো চিঠিও দেয় না। সুতরাং আমাদের কথা হইলো, এখন এদের ইচ্ছাই হলো যে ইতিহাস বঙ্গবন্ধুর, বাংলাদেশের ইতিহাস মানে তো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুই বাংলাদেশ, এটা কে অস্বীকার করবে? সুতরাং বঙ্গবন্ধুকে আগে নিশ্চিহ্ন করো। এ বলতেছে যে টাকা পয়সা তো তার থাকবে না, টাকা পয়সা টাকায় যে ফটো এটাও থাকবে না, তারপরে বাড়িঘর তো নিশ্চিহ্ন করছেই। আমরা বলি যে বঙ্গবন্ধুকে তোমরা হৃদয় থেকে, মানুষ বাঙালির হৃদয় থেকে কেমনে নিশ্চিহ্ন করবা? তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং আমরা এই জন্যেই এইটা আমরা সমস্ত মুক্তিযোদ্ধারা, অন্তত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল মানুষ, মুক্তিযুদ্ধ, তাদেরকে নিয়ে এই কাজ শুরু করতে চাই। এটা কি আপনি ওই যে মোস্তাফিজুর মন্টু মারা যাওয়ার পরে একটা শোক সভায়, একটা স্মরণ সভায় অনেক মুক্তিযোদ্ধা এক জায়গায় হয়েছিলেন, এটার কি আমি ফলো আপ না আলাদা উদ্যোগ এটা? এটা ফলো আপ, কিছুটা ফলো আপ ওই যে আমি যে বক্তৃতা করছিলাম বঙ্গবন্ধুর উপরে, আপনি শুনেছেন এটা? হুম, না, শুনেন নাই? আমি শুনেছি। হ্যাঁ। ও, এটা আমি ওখানে এই ওই স্মরণ সভায় একটা বক্তৃতা দেই, এটা খুবই ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধুর উপরে আমি শুধু বলছিলাম। ওটা আবার বলেন একটু, আমাদের এখানে সবার উদ্দেশ্যে বলেন আপনার কথাটা। আমি সবার উদ্দেশ্যে আমি বলছিলাম, এটা ওই আপনাকে শুভ দিতে পারবে। তা আমি বলছিলাম, প্রথম কথাই ছিল যে এই বঙ্গবন্ধুর কে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা যাবে? এরা যে এগুলো ধ্বংস করছে, বাংলাদেশের ইতিহাস লিখতে পারবে? আর এরা মনে করছে যে বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা, বঙ্গবন্ধু আমাদের পিতা, আমরা তার সন্তান, শেখ হাসিনা তার আত্মজা, আমরা তার আদর্শের সন্তান। এটা বলার পরে আপনার অনেক 3-4 হাজার মুক্তিযোদ্ধা জমা হয়েছিল। তারা 2-3 মিনিট লাফায় বঙ্গবন্ধু জয় বাংলা বঙ্গবন্ধু বলছে। ইট ওয়াজ এ গ্রেট সিন। যাই হোক, এইটা তারপরে আরো অনেকগুলো আপনাকে ও দিবেনি সিডিটা, তো এটা দেখবেন, এটা ঘরে ঘরে বাঁচতেছে এখন। বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসে, এটি তার প্রমাণ, আমার কথা না, আমি তো মানুষের কথাটাই বলছি। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ নাই, বঙ্গবন্ধুই বাংলাদেশ, এই কথাটা মানুষ বিশ্বাস করে, শুধু জামাত এবং এই কিছু তার শত্রু ছাড়া। তো এখন যারা বাংলাদেশকে পছন্দ করে, হয়তো অনেকে আছে এখন বাংলাদেশের ফলটা খাচ্ছে, একটা গ্রুপ তো আছেই, আমি নাম বলতে চাই না। সুতরাং আজকে আমরা চাই আমাদের এই সংগঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং তার ফলটাও যাতে মানুষ পায়, যেটা হলো বঙ্গবন্ধুর 4 মূলনীতি। বঙ্গবন্ধুর 4 মূলনীতির সঙ্গে ওই মিটিং আমি বলেছিলাম, সেটা হলো যে বাংলাদেশ স্বাধীনতার মূল কারণটাই হলো ধর্ম নিয়ে রাজনীতি। পাকিস্তানিরা ধর্ম নিয়ে রাজনীতি করতো, এই ধর্ম নিয়ে রাজনীতি করার জন্যই বঙ্গবন্ধু বললো যে ধর্ম নিরপেক্ষ রাজনীতি। আর একটা হলো আমাদের দরিদ্র দেশ,
বঙ্গবন্ধু সারা জীবনে রাজনীতি ছিল গরিব মানুষকে নিয়ে, সমাজতন্ত্র করতে হবে। সুতরাং এই যে দুইটা, আর গণতন্ত্র, পাকিস্তানের গণতন্ত্র দেয় নেই, আর একটা হলো আমাদের জাতীয়তাবাদ, বাঙালি জাতি। আমরা আজকে আমাদের এই সংগঠনের মূল কথাই হলো যে আমরা বঙ্গবন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের ফসলটা কি? আপনি ভাই সাংবাদিক মানুষ, অনেক লেখালেখি করেন, আমি আপনাকে বলতেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো হলো, দেশ স্বাধীন হলো, আসল ফসলটা কি? আসল ফসলটাই তো আমাদের সংবিধান। যে সংবিধানে এই 4 মূলনীতি, এটি আমাদের মুক্তিযুদ্ধের ফসল। আমি সমস্ত মুক্তিযোদ্ধাদের মাঝে মাঝে বলি, দেখ এই 4টেই কিন্তু আমাদের ফসল। আমি গুলি করছি না করছি, আমি এই করছি সেই, এইগুলো কোনো কথা না। আমরা কি পেয়েছি স্বাধীনতার পরে? একটা সংবিধান পেয়েছি, যার যে সংবিধান আন্তর্জাতিক, এবং এটাতে এই কথাগুলো আছে: সমাজতন্ত্র, ন্যায় বিচার এবং ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতার জন্য তো আমরা বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, এটাকে অস্বীকার করতে পারবে না। এই জন্য আমি আপনাকে এই কথাগুলা বললাম, যে কথাগুলো মানে বলাতে মানুষ এটাকে হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের, এবং এখনকার যে সরকার, এরা কিন্তু এইগুলোকে ধ্বংস করতেছে। এই ধর্ম টানিয়ে আনতেছে, এই ধর্ম রাজনীতি শুরু করেছে, ধর্মীয় রাজনীতি, এবং মানুষের মানুষের ক্ষতিকারক কাজগুলো করতেছে। সুতরাং আমাদেরকে মূল সংবিধানকে যদি ঠিক রেখে আমরা কাজ করতে পারি, এবং এটা মুক্তিযোদ্ধা ছাড়া সম্ভব। মুক্তিযোদ্ধা এবং এরা মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং এবং প্রগতিশীল লোক, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, আমরা সবাই মিলে এটা করব। এই হলো আমাদের উদ্দেশ্য। আপনারা ওই মঞ্চ 71 কোনো আনুষ্ঠানিক কোনো কমিটি করেছেন এখন পর্যন্ত? এটা আমরা কিছুদিনের মধ্যে করব। এটা তো ওই যে ওই অনুষ্ঠানের পরের থেকে শুরু হলো, এখন আমরা করবো কিছুদিনের মধ্যে, আপনাকে জানাবো। এখন আপনাদের এখনকার প্রোগ্রাম হচ্ছে 15 আগস্ট। আপনারা কি করবেন? 15 আগস্ট কি করবেন? আপনি বলে বঙ্গবন্ধুকে স্মরণ করা, এইভাবে বলতে পারি। স্মরণ করা। আপনার 32 নম্বরে যাবেন আপনারা? 25 নম্বরে আমরা আহ্বান জানাবো যে আমরা ফুল দিতে যাব। গত বছর 15 আগস্ট, গত হ্যাঁ। বছর 15 আগস্ট কেউ যাতে 32 নম্বরে যেতে পারে না পারে, এর জন্য চতুর্দিকে সেনাবাহিনী ঘেরাও করে রেখেছিল 32 নম্বরে। কেউ কারে যেতে দেওয়া হয় নাই। যারা যাওয়ার বাইরে বাইরে ড্যান্স পার্টি, মানে ঢাকা ইউনিভার্সিটিতে 32 নম্বরের বাইরে যেতে যে দেয় নাই, এটাকে তারা উদযাপন করেছে নাচ গানের মাধ্যমে। তারা উদযাপন করেছে। যারা যেতে চেয়েছে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। তাদের একজন হচ্ছেন রোকেয়া প্রাচী, শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে। গত বছর আপনারা কেন যাওয়ার চেষ্টা করলেন না? ও শোনেন, এটা কিন্তু এই রিপোর্টটা ঠিক মতো হয়নি। আমরা আমাদের তখন সভাপতি মন্ডলীর সদস্য ছিল এই মফিজুল ইসলাম খান কামাল, মানিকগঞ্জের ইয়ে। তো উনি ছিলেন গণফোরাম সভাপতি। আগের 23 সালে আমাদের কামাল হোসেন সাহেব রিটায়ার করেছেন, এবং উনি এমেরিটাস সভাপতি হিসেবে তারে আমরা রাখছি। আর আমরা সবাই মিলে আবু সাইদ সাহেব, অধ্যাপক আবু সাইদ, মফিজুল ইসলাম খান কামাল, কাদের সিদ্দিক, আমরা বসে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম 7টার সময় আমরা সবাই যাব। কিন্তু কাদের সিদ্দিক একটু আগে চলে গেছে। যাওয়ার সময় ওরা ওই গেটেই তার গাড়িটা ভাঙছে। আমি এবং মফিজুল ইসলাম খান কামাল আর আমাদের গণফোরামের 4-5 জন, আমরা ওই গেটের ওই বঙ্গবন্ধুর 32 নম্বরের মোড়ে গেছি। তখন আমাদের ঘেরাও করছে, প্রাচীকে এর আগেই অপমান করছে, ঘেরাও করছে, আপনারা কোথায় যাবেন? আমরা এই বাসায় যাবো। তখন তো দেখেন কি অবস্থা, মানে স্লোগান মারতেছে, বিরুদ্ধে এই করতেছে সেই করতেছে, ঘাতক ঘাতক। তখন আমাদের আর যেতে দিল না। আমরা চেষ্টা করেছিলাম, এটা পত্রিকাও ছিল, আমি নিজেও গেছিলাম। কাদের সিদ্দিকী গাড়ি সেই দিন কাদের সিদ্দিকী তার গাড়ি ভাঙলো, তারপর উনি বললেন পরিচয় পেয়ে তারা তার সাথে ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, করেছিল, আমাদের ঢুকতে দেয় না, কাদের সিদ্দিকী বলেছেন তার পরিচয় পেয়ে ছেলেরা তার সাথে নাকি ভালো ব্যবহার করেছে। হ্যাঁ, ওই আর কি, কিন্তু যেতে দেয়নি। এই আর কি। এই যে গতবার আপনি, এই যে এইবারও আপনার সাথে কথা বলে আমার যা মনে হলো,
গতবারও আপনারা বিচ্ছিন্ন ভাবে হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, কোনো বিচ্ছিন্ন। এক জায়গা থেকে সবাই সেখানে যাওয়ার চেষ্টা করেন নাই, যার যার হুম, মতো করে যাচ্ছিলেন আপনারা। এইবারও আপনাদের কর্মসূচিতে সেইটা নাই। আপনারা এই জায়গায় জমা হবেন, এই জায়গা থেকে সবাই যাবেন, হুম। এমন এটা কোনো মনে মিটিং এ সিদ্ধান্ত হবে। এটা আমরা মিটিং এ কোথায় থেকে যাব, কিভাবে যাব, কি করব, এটা সিদ্ধান্ত হবে, তখন জানতে পারবো। এখন আপনাদের ধরো আপনার দুইজনের নাম আমরা জানি, আপনার হ্যাঁ। নাম জানি, যেটা এখানে পান্নার নাম জানি। হুম। এই উদ্যোক্তাদের মধ্যে আর কে কে আছেন? আর উদ্যোক্তাদের ভিতরে লতিফ সিদ্দিকী সাহেব আছেন। আর সিদ্দিকীও কিছুটা সংযুক্ত আছেন। এখনো যেহেতু ফরমেশনটা ঠিক হয়নি, ফরমেশনটা এখনো আসেনি বলে আমি এদের নাম বলতে পারতেছি না। যোগাযোগ ফজলুর করা, রহমান, ফজলুর রহমান আছেন? ফজলুর রহমানও আছে, কিন্তু এইভাবে নেই, অন্যভাবে আছে। সে অন্যভাবেটা কিভাবে? অন্যভাবেটা কিভাবে? তার বক্তব্য হইলো যে আমরা আরো এই পরিসরে আর একটু সময় নিয়ে করি, দেখা যাক। এটা উনি এই 15 আগস্টে না, আরো সময় নিয়ে করা। সংগঠনটা সময় নিয়ে করতে হবে, আচ্ছা, সংগঠনটা সময় নিয়ে করতে হবে। যেহেতু উনি একটা রাজনৈতিক দলের সঙ্গে আছেন, হ্যাঁ। ওই দল তাকে কতটা অগ্রসর হতে দেয়, এনওসি হ্যাঁ। আর কি, নো অবজেকশন সার্টিফিকেট, হতে ওইটা পারে। কতটুকু এলাও করে ওনাকে, হ্যাঁ, উনি হয়তো সেটার জন্য অপেক্ষা করছেন। মেবি। আপনি সরাসরি বঙ্গবন্ধুর মানুষ হিসেবে, বা গণফোরাম হলো, গণফোরাম তো এখন নামে মাত্র একটা সংগঠন, এর চেয়ে বড় সংগঠন হচ্ছে বঙ্গবন্ধু। হ্যাঁ, তা ঠিক। সবচেয়ে বড় সংগঠনের নাম হচ্ছে বঙ্গবন্ধু। হ্যাঁ, আপনি এটা নিতে পারছেন সেটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আপনারা কোনো প্রতিরোধের আশঙ্কা করেন গত বছরের মতো? প্রতিরোধের আশঙ্কা এখন আমরা করি না, যদি আমরা বেশ মানে বেশ সংখ্যক লোকজন আমরা যেতে পারি, এরা প্রতিরোধ করার সাহস পাবে না। কারণ এখন তারা, আমি মনে করি যারা প্রতিরোধ করতো তারা এখন খুবই অস্বস্তিতে আছে, অসুবিধায় আছে। কারণ তারাই এখন একেবারে লুটেরা হিসেবে সমাজে পরিচিত হয়ে গেছে। সবচেয়ে সহজ প্রতিরোধের ভাষাটা এখন হচ্ছে স্বৈরাচারের দোষর। হ্যাঁ। সবচেয়ে প্রতিরোধের ভাষাটা এখন হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ। হ্যাঁ। আপনি ওখানে গেলেন, আপনি আওয়ামী লীগের কেউ না, হ্যাঁ। আপনি না। আওয়ামী লীগের কেউ না, আপনি আপনি আরেকটা দল করেন, কিন্তু হুম, আপনাকে ওইখানে নিষিদ্ধ আওয়ামী লীগ বলে পার পাবে। পিটুনি দিয়ে পিটুনি হ্যাঁ। দিয়ে দিল আপনাকে, মানে ছত্রভঙ্গ করে দিল সেটা। সবচেয়ে সহজ কাজ এটা এখন। ওরা তো অনেক কিছুই করতে পারে, তো সেইটা আমরা দেখে শুনে করতে হবে আর কি। ওরা আমাদের বলতে পারে যে এরা এখানে লুট করবে, এরা এদের আমাদের নামে কেস দিতে পারে, আমাকে এসবি থেকে টেলিফোন করতেছে, কি করবেন আপনারা, কি করবেন আপনারা, এই ধরনের ভীতি এসে গেছে ওদের। বললেন না যে বঙ্গবন্ধু মৃত, বঙ্গবন্ধু শক্তিশালী, তার নাম ব্যবহার করলে মুক্তিযোদ্ধাদের তো এখনো সম্মান আছে, মানুষ একটু ইয়ে করে। সুতরাং এরা যেহেতু একাত্তর, একাত্তরটাই একটা ভীতি তাদের জন্য, সবার জন্যই। সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এই যে আপনি একদম মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনার যুদ্ধে আমরা স্বাধীন, দেশে বিদেশে আমরা খুব হ্যাঁ। মর্যাদার সাথে আছি। 5 আগস্টের পরে মর্যাদার কারণে, হ্যাঁ। সম্মানের ভয়ে, যেহেতু মুক্তিযোদ্ধাদের নানাভাবে হুম। আক্রমণ করা হয়েছে, তাকে জুতার মালা পরিয়ে গ্রাম থেকে বের করা হয়েছে, বীর নিবাস যেগুলো বানানো হয়েছে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। মানে আপনি আজকে আমার সাথে কথা বলেন, খুব হাতে গোনা কয়েকজন মানুষ আপনারা, ফজলুর রহমান, কাদের সিদ্দিকী ওইভাবে কথা বলেন না, তারপরে একজন অনলাইনে কথা বলেন রেজাকুল হায়দার চৌধুরী, তারপরে বাইরে থেকে আমেরিকা থেকে নুরুল হক একজন কথা বলেন, তারপরে আরেকজন শমশের, উম, শমশের শের, উনি হুম। উনি কোনো কথা বলেন। আমরা কিন্তু মুক্তিযোদ্ধাদের রিকোয়েস্ট করি আমাদের অনুষ্ঠানে আনার জন্য, আমরা ইয়া করে রাজি করতে পারি না।
সবাই সম্মানের ভয় পান। এমন একটা শেষ বয়সে এসে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে আপনাদের, যে দেশটা স্বাধীন করেছেন আপনার জীবনের ঝুঁকি নিয়ে, সেই দেশটাতে আপনি আজকে কথা বলতে ভয় পান। শুনেন, সবচেয়ে বড় দুঃখ কি জানেন? এটা তো ক্রান্তিকাল। আমাদের আমাদের কথা বাদ দেন, আমরা যুদ্ধ করেছেন, যুদ্ধের ক্ষেত্রে তো আমার পায়েও স্প্লিন্টার আছে, আমার বন্ধুরা মারা গেছে, আমি মারা যেতে পারতাম। কিন্তু এখন কথা হলো যে এত অপমানকর। আপনি বলেন যে আমরা নয় এই প্রায়, আমি তো নিজে বেসিক্যালি 12 বছর এই স্কুল থেকে শুরু করছি, আইয়ুব খানের পতনের সময় থেকে, পতন সহ স্কুল কলেজ সব করে 9 মাস যুদ্ধ করেছি। আর আমাদের সঙ্গে তুলনা করতেছে 15 দিনে যারা একটা গভর্নমেন্টকে উৎখাত করেছে, সেই জুলাই যোদ্ধা। আমরা সমান হয়ে গেছি। এই দুঃখ কোথায় রাখি বলেন? একটা সরকারকে উৎখাত করা, আমরাও তো এরশাদ সরকারকে উৎখাত করছিলাম, আমাদের তো কেউ যুদ্ধ বলে নেই। আমরা 15 দল থেকে আন্দোলন করে এরশাদের মতো জাদরেল একটা সরকারে জেনারেল তাকে উৎখাত করেছিলাম। তাহলে তো ওরাও যোদ্ধা, ওদেরও নাম দেওয়া উচিত। আমি বলতেছি না যে এরা ছোট, কিন্তু আমাদের সঙ্গে তুলনা করতে পারবে না। একাত্তরের একটা একাত্তরের দেশে সঙ্গে একটা 24-কে, দেশে না একটা ভাই দেশে শুনে, বারবার তো একাত্তরের হয় না। একাত্তরের সঙ্গে যখন 24-কে তুলনা করে, তখন তো দেশে মানুষ, সাধারণ মানুষ, যে তার সামান্য যার সামান্য কাণ্ডজ্ঞান আছে, সেও তো বাস্ট হওয়া উচিত, তাই না? কোথায় রিয়েকশন? আমাদের কথা কি বলে? আমরা তো মরতে মরতে মরেই যাব। তারপরেও তো এই যে আমাদের মানুষরা এই বাংলাদেশে, যে আপনি আজকে আজকে যে কথাগুলো বলতে যাচ্ছেন, বাস্ট করতেছেন আজকে আপনি, আজকে হ্যাঁ, যে কথাগুলো বলতেছেন, এটা তখন মোস্তফা মনে হয়। মহসিন মোস্তফা মহসিনের স্মরণ সভা আপনি বাস্ট করছেন। হ্যাঁ, হ্যাঁ, এর আগে তো না, বাস্ট করেন নাই আপনি। আমি তো বলি যে আমি যখন বিজয় দিবস পালন করে, আমি একবার বলেছিলাম যে 16ই ডিসেম্বর আমি তো ঢাকায় ছিলাম, ময়মনসিংহ হয়ে ঢাকায় এসেছি আমার বাহিনী নিয়ে এবং ইন্ডিয়ানদের সঙ্গে। যে আপনার কি মনে হয়? আপনি যেমন বললেন না, আমার কি মনে হয়েছে সেই দিন? আমার মনে হয়েছে যে আমার কলিজা বলে বাংলায়, হার্টটা আমি নিজে বের করে উপরের দিকে ছুঁড়ে মেরে বলি জয় বাংলা। এই যদি করতে পারতাম, তাহলে আমার অনুভূতি প্রকাশ করতে পারতাম। কোন লেখক, আমি হুমায়ুন আহমেদের বলছিলাম, কোন লেখক প্রকাশ করতে পারবে না বিজয় দিবসে আমাদের মানসিকতা কি ছিল। এবং আজকে আমাদের মানসিকতা ততটুকু নিচে চলে গেছে যখন বঙ্গবন্ধুকে অপমান করতেছে। আমার ব্যক্তিগত কোনো আশা কিছু নাই, আপনারও হওয়া উচিত তাই। আমি বলি যে আমি সেদিনও আমি এখানে এমআর আক্তার মুকুলের ইন্টারভিউ, এমআর আক্তার হ্যাঁ, মুকুল, তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে 16 ডিসেম্বর কি ঘটলো। হ্যাঁ, উনি বললেন যে 16 ডিসেম্বর কি ঘটলো, সবাই জয় বাংলা বলে সবাই রাস্তায় নেমে গেল, সবাই নেমে গেল রাস্তায়। বললো সেই দিন যারা জয় বাংলা বলে রাস্তায় নামে নাই, হ্যাঁ, বিজয় দেখে নাই, হ্যাঁ, মানে তারা সবাই পালাচ্ছিল, তারা সবাই রাজাকার। হ্যাঁ, তারা কিন্তু আমাকে বললে বাড়ি ভালো একটা হেডিং দিয়ে দিলাম, 16 ডিসেম্বর যারা বিজয় দেখে নাই তারা সবাই রাজাকার। বলে ফজলু বাড়ি ভালো একটা হেডিং দিয়ে দিলাম, 10,000 অর্ডার বাড়াই দিন পত্রিকা। হ্যাঁ, এই যে আজকের বাস্তবতা, আপনার মুক্তিযুদ্ধ, আপনার বঙ্গবন্ধু আনপ্যারালাল একটা লিডার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আনপ্যারালাল লিডার। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি যত ইতিহাস, দেশি বিদেশি ডকুমেন্ট বাইর করেন না কেন, কোথাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারোর নাম ছিল না, একজনের নাম ছিল। হ্যাঁ, তার আমিও নামে এমআর আক্তার মুকুলের মতো আমি একটা কথা বলি, যেটা হইলো যে বঙ্গবন্ধু ছাড়া যে দেশ স্বাধীন হয় নাই। 7ই মার্চের ভাষণ, আমি বলি যে 7ই মার্চের ভাষণ শুনে যে বাঙালির পশম না দাঁড়িয়ে, মানে ওনার রোম রোমকূপ যে না দাঁড়ায়, সে বাঙালি না। আমার ভাইয়েরা, এই করো সেই করো, হ্যাঁ, আর যদি একটা গুলি চলে, তো এই কথা এগুলো শুনে যে বাঙালি মানে টকবক না করে, সে বাঙালি না। তাকে বাংলা, 7ই মার্চের ভাষণটা ওই সময়ের ভাষণ, এই হ্যাঁ ওই সময়, ভাষণটা অন্য সময় কেউ দিতে পারবে না, হ্যাঁ ওই সময়ের ভাষণ আমরা। ঠিক। আমি এটা গাফার ভাই, আব্দুল গাফার চৌধুরী আমাকে একদিন বলছিলেন যে আমি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছি যে আহ, গাফার ভাই তো তাকে লিখছিল পয়েট অফ পলিটিক্স, না? বলছে যে পয়েট অফ পলিটিক্স বঙ্গবন্ধু।
যে বঙ্গবন্ধুকে গাফার ভাই তো খুব খোলামেলা কথা, মানে আপনি কি আরেকটা এরকম ভাষণ দিতে পারবেন? তো বঙ্গবন্ধু তারে বলছে, বঙ্গবন্ধু খুব রসিক ছিলেন, বলে তুই কি আরেকটা 21শে ফেব্রুয়ারি গান লিখতে পারবি ওই রকম? আমার ভাইয়ের উনি তাকে বলছে আরেকটা কি ভাষণ দিয়ে, আপনি যেটা বললেন যে এটা ছিল ওই সময়ের ভাষণ, প্রতিটা যে লোকের আমি প্রতিটা ওই সাংবাদিক নির্মল সেন, হ্যাঁ সাংবাদিক নির্মল সেন আমাকে হ্যাঁ বলছিলেন সেই রাত্রে, সেই রাত্রে 7ই মার্চ রাত্রে তারা একদল সাংবাদিক বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেছিলেন ওই রাত্রে আর কি। নির্মল সেন বঙ্গবন্ধুকে বললেন, আপনি এই ভাষণে কেমনে দিলেন? হ্যাঁ এটা তো বামপন্থীদের ভাষণ, এটা আপনার ভাষণ না, এটা তো বামপন্থীদের ভাষণ, এটা আপনার না এটা। হ্যাঁ তো নির্মল সেনকে বঙ্গবন্ধু বলতেছিলেন, নির্মল তোমরা মনে করো তোমরা বামপন্থীরা এখানে পড়াশোনা করো, আমরা কিছু করি না। হ্যাঁ সারা রাত খালি বারান্দা দিয়ে হাঁটছি, এক লাইন করে সাজাইছি। হ্যাঁ হ্যাঁ, নির্মল সেনের ভাষ্য এটা। এই ভাষণ নিয়ে নানা জনের নানা রকম বক্তব্য আছে। আমরা তো ইতিহাসটা সেভাবেই আপনাদের মুখে শুনে আমরা ইয়ে করব। যেমন আপনি মুক্তিযুদ্ধের ফিল্ডে ছিলেন, আপনার আপনার কাছে শুনে আমি মুক্তিযুদ্ধটা জানবো। আমার যেমন বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু পড়ে বাঙালি মুসলমানরা এখনো কান্নাকাটি করে বিষাদ সিন্ধু। তো মীর মুশাররফ তো কারবালার ময়দানে ছিলেন না, ছিলেন। ইতিহাস পড়ে এটা লিখছেন। হ্যাঁ, আপনার ইতিহাস পড়েই তো আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ জানি। কিন্তু দুর্ভাগ্য এখন আপনাদের আপনাদের কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিকও না এখন আর। যার যুদ্ধে বাংলাদেশ, যাদের যুদ্ধে বাংলাদেশ, আজকে তাদেরকে ছোকরাদের দিয়ে বলা হচ্ছে বাংলাদেশের নাকি কয়েকটা জাতির পিতা আছে। আদম থেকে শুরু করে হ্যাঁ, আদম নাকি হয়েছে ইব্রাহিম সাহেব প্রথম, ইব্রাহিম আলাইহিসসালাম। যাই হোক এটা সমস্যাটা অপমানের কি জানে, ওই মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ এখন যারা বলে আর কি মুসলমানদের জাতির পিতা হইতে পারে না, হ্যাঁ, তারা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহকে কিন্তু জাতির পিতা ঠিকই বলতো তারা। হ্যাঁ, এখনো আমাদের অনেকে ভুল করে কায়েদে আজম শব্দটা বলে। আমাদের এই কায়েদে আজম শব্দ বলা উচিত না, এই কারণে কায়েদে আজমের অর্থ হচ্ছে জাতির পিতা। হ্যাঁ, অনেকে কায়েদে আজম বলে, আমরা বাঙালিরা কায়েদে আজম বলতে পারি, এটা আমাদের জাতির পিতা না, জাতির পিতা না। যাক, আপনাকে আমি খুব প্রাণবন্ত ভাবে আপনার সাথে কথা বলার চেষ্টা করলাম, আপনার ভেতরটাকে আমরা আমাদের দর্শকদের সামনে নিয়ে আসলাম। আপনাকে স্যালুট। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন মঞ্চ 71, এই উদ্যোগটা সফল হোক। আমরা প্রতিদিন আপনাদের সাথে থাকবো, যতবার দরকার হয়। আপনারা যখনই কথা বলতে ইচ্ছা করে, যতবার দরকার হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সাথে আছি। আপনাকে আপনার সঙ্গে আমি তো অনেকের সঙ্গে কথা বলি, তা আপনার যে এত সম্পৃক্ততা বাঙালিদের সঙ্গে, বাংলার ইতিহাসের সঙ্গে, এবং এত সম্মানজনক, এই জন্য আমার খুব ভালো লাগলো। আমার কথা কিছু না, বঙ্গবন্ধু এটা থেকে আপনার ওই একটা হয়েছে কি জানেন, মানে ইন্টারমিডিয়েটে পড়ার জন্য আপনিও ইন্টারমিডিয়েট জন ছিলেন। মেট্রিক ইন্টারমিডিয়েট সময় আমরা না অনেক স্বপ্ন দেখতাম, অনেক স্বপ্ন দেখতাম। মানে বিখ্যাত কেউ হওয়ার স্বপ্ন, প্রতিটা মানুষ তো বিখ্যাত হইতে চায়। তা আমার ওই বয়সে ইবনে বতুতা হইতে ইচ্ছা করতো, মানে বিখ্যাত একজন পর্যটক। হ্যাঁ, তো আমি যখন বাড়ি থেকে পালাইয়া বাংলাদেশ ঘুরতে বেরোইলাম, তখন আমার মাথায় আসলো যে আমি এমনি যদি ঘুরি মানুষের দাম দিবে না, এমন একটা কাজ করি মানুষের দাম দেয়। তো আমি ওই এলাকা দিয়ে যাই, যাতে মুক্তিযুদ্ধ খুঁজে খুঁজে তার 71টা কালেকশনের চেষ্টা করলাম। 71 তার বয়স কত ছিল, ওই এলাকায় প্রথম কে পতাকা তুলছে, কিভাবে ভারতে গেল, কিভাবে ইয়া হইলো, এই ট্রেনিং গুলা, এই গল্পগুলা তার কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করা। তার মুখে তার এলাকায় মুক্তিযুদ্ধে কারা ছিলেন, তার এলাকায় রাজাকার কারা ছিলেন, এইভাবে আমি সংগ্রহ করার চেষ্টা করলাম। ওই সম্পৃক্তি আমার আপনাদের সাথে, বাংলাদেশের গ্রাসরুটের মানুষগুলা, তাদের যে একাত্তর, ওইটা আমি ধারণ করার চেষ্টা করেছি ভাই। আপনাকে salute। প্রত্যেকটা বাঙালির একটা মুক্তিযুদ্ধ আছে, প্রত্যেকটা বাঙালির, একমাত্র জামাত রাজাকার ছাড়া তাদের মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধতে কিভাবে মারবে, কিন্তু প্রতিটা বাঙালির কিন্তু একটা মুক্তিযুদ্ধ আছে, শুধু আমরা না,
এই গ্রামের বউরা যে কষ্ট করছে, আমাদের এই ধানের ডুলে লুকায় রাখছে, আমাদের রাত্রে 1টার সময়, 2টার সময়, 3টার সময় মুরগি জবো করে আমাদের খাওয়াতো, আমরা যখন যুদ্ধে